আগে মূলত তৃণমূল, বিজেপি এবং কংগ্রেসের তর্ক বিতর্ক। আমি সিপিআইএম নেতা প্রদীপ দাশগুপ্তর কাছে যাব, জনতার দরবারে। জনতা প্রশ্ন করছে বিভিন্ন প্রশ্ন। আমি প্রদীপদার কাছে যাব যে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলছেন, তৃণমূল নেতারা বলছেন যে যেই আবেদন করবেন সঙ্গে সঙ্গে আপনি নাগরিকত্ব হারাবেন, বিদেশি হয়ে যাবেন। সেইখানেই কি চাপে এখানকার বিজেপি? আমি বলছি অয়নদা, এটা আজকের কথা না, আজকে সিপিআইএম এর কথা না। আমরা প্রথম দিন থেকে বলে যাচ্ছি, এখন তো সিএ নিয়ে ঢোক গেলছে শঙ্কুদেবের দল, শঙ্কুদেব না বিজেপি ঢোক গেলছে। প্রশ্ন করলে উত্তর দিতে পারেনি। আসলে সিএটা ওরা ফ্লোট করিয়েছিল, একের পরে কিছু ফ্লোট করাচ্ছে, বাউন্স ব্যাক করছে, পিছিয়ে আসছে। একজন লোকের উত্তর দিতে পারছে না, ভারতবর্ষের লোকের উত্তর দেবে কি করে? আর কারুর ক্ষমতা নেই ভারতবর্ষের বুকে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড আছে, আমাকে ভারতবর্ষ থেকে সরিয়ে নেবে, এত বড় ক্ষমতা কারুর হয়নি। এটা এখানে বানিয়ে বলে গেলাম অন এয়ার। 19 লক্ষ লোক নাম বাদ গেছিল আসামে। বলার চেষ্টা হয়েছিল তো নির্দিষ্ট একটা ধর্মাবলম্বী, 14 লক্ষ হিন্দু লোক ছিল, তার মধ্যে সেনাবাহিনীর জওয়ান ছিল। কোন উত্তর ওটা এনআরসি আমাকে বলেছিলেন সুকান্ত মজুমদার। আমাকে সুকান্ত মজুমদার বলেছিলেন আপনি পড়াশোনা করে আসুন, সিএ হয়েছে, এনআরসি হয়নি। আমি জানি তো এনআরসি সিএটা কি। এনআরসি ধাপ নয় শুরু না, শঙ্কুদেব পান্ডা। আরে ও কি বললো দাঁড়াবে, ও কি বললো দাঁড়াবে, ও কি বললো দাঁড়াবে, বলছি ও কি বললো দাঁড়াবে, ও বললে দাঁড়াবে না তো, ও বললে দাঁড়াবে না, ও বললে দাঁড়াবে না, এসব বলো না, ও বললে দাঁড়াবে না। এটা না, এইটা হচ্ছে আসল পরিচয়, এইটাই আসল পরিচয়, এইটাই আসল পরিচয়। এরা ইলেকট্রাল বন্ডের টাকা নেয়, এরা ইলেকট্রাল বন্ডের টাকা নেয়, ধর্মনিরপেক্ষ দল এরা ইলেকট্রাল বন্ডের টাকা নেয়। তোমাদের নেতারা তো বলেই দিয়েছেন যে এনআরসি এখানে হবে না, সিএও হবে না, সিএও হবে না। স্পষ্ট আছে এই আইনে কাউকে বিতাড়িত করার প্রভিশন নেই। ওকে, এবার দেখাবো সত্যি কি বুমেরাং হয়ে যাচ্ছে বিজেপির এ রাজ্যে সিএ, কোনো বিভ্রান্তি। আর তাই কি ওখান থেকে সরিয়ে দুর্নীতি আর সন্দেশখালি, এই দুটো হচ্ছে মূল ইস্যু ছিল আমাদের। শুভজিৎ, যে সিএ কি বুমেরাং বিজেপির এ রাজ্যের ক্ষেত্রে? এ রাজ্যের ক্ষেত্রে কি সেরকম ভাবে সাধারণ মানুষ সিএ এর বিষয়টা নেবেন না? যতই মতুয়াদের শান্তনু ঠাকুর তিনি প্রচার করুন বা যাই করুন। দেখুন, মানে অয়নদা, সিএর একটা যে সিটিজেনশিপ কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরে রয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গের একটা বড় সংখ্যক মানুষ যারা বাংলাদেশের সাথে মানে লাগোয়া অঞ্চলে বসবাস করে, যেটা আপনার প্রায় 2000 কিলোমিটারের বেশি এরিয়া, যেটা বাংলাদেশের সাথে বর্ডার। আমি বলছি স্কার্স অফ পার্টিশন একটা আছে এখানে, কিন্তু আপনার একটা খুব ইম্পর্ট্যান্ট লেটার আছে পাকিস্তানের প্রথম ল মিনিস্টার ছিলেন যিনি, এবং এখানকার অবিসম্বাদিত নেতা মতুয়া সমাজের যোগেন্দ্রনাথ মণ্ডলের, এবং সেখানে তিনি লিয়াকত আলী খান, তখনকার প্রধানমন্ত্রী পাকিস্তানে, তাকে লিখছেন কিভাবে পারসিকিউশন হচ্ছে বাংলাদেশে এবং ইস্ট পাকিস্তানে বিশেষ করে। তো এইটা যখন রয়েছে, এই যে স্টেটলেসনেস আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি, এটা একটা ফ্যাক্ট। কিন্তু আমি বলছি যখন একটা নাগরিক তারা দীর্ঘদিন এখানে বসবাস করছে, তারা থাকছে, তাদের কাছে ন্যায্য গভর্নমেন্টের সমস্ত রকম যে বৈধ যে আইডেন্টিফিকেশনস রয়েছে, তা সত্ত্বেও একটা সরকার যদি বলে যে আমরা তোমরা নাগরিক কিনা সেটা এতদিন থাকার পরে, কিন্তু দ্যাট সেড অয়নদা, দ্যাট সেড যে পারসিকিউশনের হিস্ট্রি কিন্তু খুব স্ট্রং এবং স্টেটলেসনেস হয়েছে। তাই এখানে কিন্তু 20 বছর ধরে কাজ করছেন এরা, এই যে বাংলার শ্রমিকরা, শঙ্কুদেব 20 বছর ধরে ফেরি করছেন ওই সমস্ত এলাকায়। আজকে হঠাৎ করে আমি বলছি, আমার প্রশ্নটা শেষ করতে দাও। হচ্ছে এনাফ জায়গা নয়, ওদের কোনো অথরিটি নেই, ওরা এটা স্পেসিফিক্যালি বলবে। ওদের নেত্রী একসময় লোকসভায় গিয়ে কাগজ ছুড়ে মেরেছিলেন, এখানে অনুপ্রবেশ হয়েছে এই লেভেলে বলে আজকে এই অবস্থা ঘটনা। আর সিপিএম বড় বড় কথা বলছে, মরিচছাপির মতো মানুষকে ডুবিয়ে দেওয়ার প্রকল্প তো নয় এটা, এটা তো মানুষকে স্বীকৃতি দেওয়ার কথা, মানুষকে ডুবিয়ে দিয়েছিল। আমি একটা শুভজিৎ একটা কথা বলেছে যে হ্যাঁ 2000 কিলোমিটারের পোরাস বর্ডার ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছি। 1947-এর পরে আজকে 70 বছর 72 বছর একটা দেশ স্বাধীনতার পরে ভারতবর্ষে কোনো আইন হতে যাচ্ছে, আমার শুধু এটাই প্রশ্ন, যেটা আইন হতে যাচ্ছে সেখানে কোনো রিলিজিয়াস ডিসক্রিমিনেশন করা যায় কিনা? এটা ক্লিয়ার কাট এভিডেন্স অফ রিলিজিয়াস ডিসক্রিমিনেশন। আরে ভাই, ধর্মের উপরে সাবজেক্টটা শেষ করব। আপনি বাদ দিতে পারেন না, আপনারা ধর্মের ভিত্তিতে ভেঙেছিলেন তো দেশটা, মেনে নিয়েছিলেন। তখন ব্রিটিশের
ওকে প্লিজ তখন আপনারা আজকে ব্রিটিশের যে সাথে প্লিজ লড়াই প্লিজ প্লিজ তাই যে কোনো যে ধর্মের প্লিজ প্লিজ বিরুদ্ধে প্লিজ লড়াই আপনার প্লিজ নেতা ব্রিটিশের তাই বিরুদ্ধে ওকে, ওকে। এই অবস্থা ফেস করতে হচ্ছে। আরে আপনি ধুর, বলতে পারেন। শঙ্কুদেব, প্লিজ। 7 বছর ধরে এদের কথা ভাবেননি। প্লিজ 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 ওকে 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 প্লিজ সৌমদা প্লিজ 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 না আমার বক্তব্য হচ্ছে সিপিএম এর মরিচ ঝাঁপি এই প্রসঙ্গ তৃণমূলও বলে বিজেপিও বলে যে কোনো জায়গা যে কোনো ইস্যুতে বেশ বেশ ওকে 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 সিএ নিয়ে মতুয়া নিয়ে এত কথা বলছে, মতুয়াদের একটা অংশ সিএ এর বিরোধিতা করে রাস্তায় নেমেছে। আমি শুধু এটুকু বললাম ওদেরকে, ভোটের ফলে সব গল্প দেখাবেন না তো। এবার আমরা চলে যাবো। কোনো গল্প নয়, কোনো গল্প নয়। ওকে ওসব সিপিএম এর আমরা গল্প। এবার আমরা চলে যাব আপনাদের জন্যই প্লিজ 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 ওকে প্লিজ 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 ওকে শঙ্কু আমি জাস্ট মনে করিয়ে দিই 2021 সালে রানাঘাটে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তার জিপের বনেটে হনুমান সেজে একজন ব্যক্তি বিজেপির প্রচার করতেন, তার নাম নিবাস সরকার। 6 মাস পর তিনি সুইসাইড করেন, যেরকম কিছুদিন আগে আমরা দেখলাম দক্ষিণ কলকাতার আমি আসবো, আমি গল্প আসবো, বানাবেন আমি আসবো, আপনারা কারণ বলুন আর তো। সুইসাইড আমরা- নোটেই সিএ এর কত ভিত্তি ছিল। গল্প বানাবেন? ওড়িশায় আজকের অস্ট্রেলিয়ার ভদ্রকে নিউজ যে চ্যানেল মার খাওয়ার সিএ এর ছবি ভাগে দেখিয়েছিলাম তারপরে এবার দেখাবো দেখুন একটু টেকনিক্যাল গ্লিচেস হয়েছিল তাই আমরা দেখাবো যে সিএ কি এ রাজ্যে এখানে তো তোলপাড় হচ্ছে কিন্তু রাজ্যে কি কোনো প্রভাব ফেলবে যেটা প্রশ্নটা বারবার করছিলাম অতিথিদেরকে দেখুন আমরা এখানে প্রায় 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার কিছু 25 বছর ধরে ওড়িশার ভদ্রকে কাজ করছেন, কোনোদিন অসুবিধা হয়নি। সিএএ চালু হওয়ার পরেই আক্রান্ত। সিএএ এর প্রসঙ্গ তুলে প্রথমে পরিচয়পত্র চাওয়া হয়, তারপর মারধর। বাংলায় কথা বলায় বাংলাদেশের তকমাও সেটে দেওয়া হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে জোর শোরগোল। আমরা এখানে প্রায় 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার কিছু আরএসএস এর লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। আপনারা কিভাবে এই যে দেখুন আপনারা এই যে মারধর করেছে। এই ঘটনাকে সামনে রেখেই অনেকের প্রশ্ন, সিএএ বুমেরাং হতে পারে এই আশঙ্কায় কি তৈরি হয়েছে পদ্ম শিবিরে? সিএএ নিয়ে এমন বিভ্রান্তি হতে পারে এটা আঁচ করেই কি সিএএ ইস্যুতে এখন নরম বিজেপি? তাই কি ওড়িশার ঘটনা নিয়ে সিএএ প্রসঙ্গ ডজ করলেন সুকান্ত? কৌশলে চেষ্টা করলেন গোলপোস্ট বদলে দেওয়ার? সিএ এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। আপনাকে প্রশ্নটা করা উচিত যে পশ্চিমবঙ্গের অধিবাসী উড়িষ্যাতে যাবে কেন কাজ করতে, কেন যাচ্ছে? তার মানে রাজ্য সরকার অপদার্থতাই কাজ দিতে পারে না তাই? নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ 2019 সালে সিএএ কে অস্ত্র করে বাংলায় লোকসভা ভোটে লড়ে বিজেপি। ভোটের ফলে তার ডিভিডেন্ডও পায়। 5 বছর পরে আবার লোকসভা ভোট। এবার ভোটের মুখে সিএএ চালু করে দিয়েছে মোদী সরকার, কিন্তু তারপরেও সিএএ নিয়ে বিজেপি নরম। সেভাবে সিএএ অস্ত্রে শান্তিতে দেখা যাচ্ছে না। অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে পাওয়া আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। অভিজিৎ গাঙ্গুলি সমস্ত মানুষের হৃদয়ে আছে। পশ্চিমবাংলায় এবারের নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে। তার প্রতীক হচ্ছে সামনে দাঁড়িয়ে মানবতার মূর্ত প্রতীক হিসেবে লড়েছেন। সমস্ত মহিলার প্রতিনিধি হিসেবে আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সিম্বলিক হিসেবে রেখাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতেই প্রশ্ন ওঠে, তাহলে কি সিএএ বুমেরাং হয়ে যেতে পারে? এই আশঙ্কাতেই সন্দেশখালী এবং দুর্নীতি ইস্যুতে গরম আর সিএএ তে নরম বিজেপি। সিএ হচ্ছে বিজেপি বার্তা। ওপার বাংলা থেকে ছিন্নমূল উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য বিজেপি বদ্ধপরিকর। এটাকে কোনোভাবেই বিজেপি কম্প্রোমাইজ করে ফেলবে না। কিন্তু সন্দেশখালী একটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। না, সিএ আমাদের ইস্যুর বিষয় না। আমরা রাজনীতির বাইরেও এটা আমাদের আইডিওলজিক্যাল ইস্যু, আমাদের আদর্শগত ইস্যু। নিউজ 18 বাংলা। সিএ নিয়ে কি হবে রাজ্যে, ভোটের ফলে কি হবে, বিজেপির পরবর্তী কৌশল কি হবে, এসব নিয়ে তো আমরা আলোচনা করলাম এবং পরবর্তী সময় আমাদের নজর থাকবে। তবে এবার নজর দিলীপ ঘোষ। আবার দিলীপ ঘোষ
মন্তব্যে বিতর্ক হয়েছে গতকাল। নির্বাচন কমিশন শোকজও করেছে, দুদিনের সময় দিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব শোকজ করেছে, কিন্তু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। এবার কমিশনকে মেশো বললেন দিলীপ ঘোষ। মেসমশায়ের বাড়িতে কেন গেছেন 10 জন তৃণমূল নেতা? এই প্রশ্ন তুললেন রাজ্য নেতৃত্ব, যদিও একদম পাশে দিলীপ ঘোষের। দেখুন। একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো? তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো? আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। একের পর এক মন্তব্য আর বারবার বিতর্ক। সম্প্রতি তৃণমূল নেত্রীকে নিয়ে করা দিলীপ ঘোষের মন্তব্যে জোর বিতর্ক তৈরি হয়েছে। এ নিয়ে তৃণমূল নালিশ করে কমিশনে। দিলীপ ঘোষকে শোকজও করেছে নির্বাচন কমিশন, চেয়েছে দিলীপের জবাব। এর পরের দিনই দিলীপ ঘোষের নিশানায় কমিশন। একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো? তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে কার নামে কি না বলেছো? আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। আরও একবার মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করলেন এবং পরপর দুবার এইভাবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করার জন্যে দিলীপ ঘোষকে শুধু শোকজ নয়, নির্বাচন কমিশনের এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে দিলীপ ঘোষ এই নির্বাচনে প্রার্থী হতে না পারে। তবে এই ধরনের কন্ট্রোভার্সি থেকে অ্যাভয়েড করাই ভালো, কারণ নির্বাচন কমিশনের কাছে প্রতিদিন তৃণমূল কংগ্রেস পৌঁছে যাচ্ছে। এটাই তো অবাক যে নির্বাচন কমিশনকে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস বলেছিল এই নির্বাচন কমিশন নাকি বিজেপির বসানো। বিজেপির বসানো নির্বাচন কমিশনের কাছে বারবার তৃণমূল কংগ্রেস যাচ্ছে, উনি সেখানে কি করছে? এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কমেন্ট থেকে দূরে থাকা উচিত। এত বিতর্ক হচ্ছে আপনাকে নিয়ে, বিতর্ক আপনারা করছেন, আমি বিতর্ক করছি নাকি? মিডিয়ার কাজ নেই, খেয়ে দিয়ে সারাদিন চালাতে হবে, দিলীপ ঘোষকে ধরে নিয়ে আসছে। আমি কোথায় বিতর্ক করলাম? বলছেন যে বিতর্ক আপনি তৈরি করেন না। আমার কোনো বিতর্ক করার দরকার নেই, আমি তর্ক করি। মানুষ বুঝতে পারে পরিষ্কার, আপনারা কেন বুঝতে পারেন না? আমি বুঝতে পারি না। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে। আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। এ নিয়ে মঙ্গলবারই দিলীপের বিরুদ্ধে কমিশনে নালিশ জানায় তৃণমূল। বুধবার তৃণমূলের প্রতিনিধি দল যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে। দাবি করে দিলীপ ঘোষের প্রার্থীপদ খারিজ করতে হবে। এর কয়েক ঘন্টার মধ্যেই দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন। দুদিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়। এই শোকজ পাওয়ার পরের দিনই দিলীপের নিশানায় কমিশন। এদিকে তৃণমূল নেত্রীকে নিয়ে মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে এদিন দুর্গাপুরে থানায় এফআইআর দায়ের করেন স্থানীয় এক মহিলা। নিউজ 18 বাংলা। তবে অনুব্রত মণ্ডলের পর দিলীপ ঘোষই কিন্তু রাজনীতির ময়দান অনেকটাই জমিয়ে রেখেছেন। হ্যাঁ, তৃণমূল নেত্রী